আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। এবারে বিস্তারিত সংবাদ। তীব্র তাপদাহ ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে। এর থেকে কবে পরিত্রাণ ঘটবে তাও অনিশ্চিত। হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে দিন পার করছে চুয়াডাঙ্গা, রাজশাহী সহ অধিকাংশ অঞ্চলের মানুষকে। প্রতিদিন হিট স্ট্রোকে মৃত্যুর মিছিল বাড়ছে। গতকালও হিট স্ট্রোকে একজন শিক্ষক সহ দেশের অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগে তীব্র হতে অতি তীব্র তাপদাহে জনজীবন কাহিল। বেড়েছে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগ। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় আজ থেকে পঞ্চম দফায় হিট অ্যালার্ট শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই দফায় বাদ পড়ছে সিলেট অঞ্চল। 4 দফায় 72 ঘন্টা করে হিট অ্যালার্ট জারি করে আসছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ গত 25 এপ্রিল 72 ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা বার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়, কিন্তু গরমের তীব্রতা না কমায় আজ থেকে পঞ্চম দফায় নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট শুরু হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে তীব্র তাপদাহে রেল লাইন বেঁকে যাওয়ার ঝুঁকিতে থাকায় ট্রেন ধীর গতিতে চালানোর নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। সারা দেশে তীব্র তাপদাহের মধ্যেই আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কোনো প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হবে না, এমনকি শ্রেণীকক্ষের বাইরের কোনো কাজও শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে দেখা গেছে অভিভাবককে। ঈদ উল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তীব্র তাপপ্রবাহের কারণে আরও 1 সপ্তাহ বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন সহকর্মী মাহবুব কবির চপল। তার কাছ থেকে জানবো বিস্তারিত। চপল, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন জানাবেন আমাদের। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ সুপেয় পানি প্রতিটি স্কুলে আমরা দেখছি, এবং বাচ্চারা যাতে কোনোভাবে গরমে অসহনীয় অবস্থায় না পড়ে সে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছে, সরকারি নির্দেশনা মেনে গরমের ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি, খাবার, স্যালাইন, ওর স্যালাইন থেকে শুরু করে সব ব্যবস্থা তারা নিয়েছেন। প্রায় 1 মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আমরা অনেক জায়গায় দেখছি যে বাচ্চারা উপস্থিতিও বেশ ভালো আমরা দেখছি। আমি এই মুহূর্তে আছি ঢাকার তেজগাঁওয়ের ইসলামিয়া সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই যে ছোট্ট একটি ক্লাসরুমে প্রায় 90%-এর বেশি শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। তারা এখানে ক্লাস করছেন, শিক্ষকরাও আসলে ক্লাস করাচ্ছেন। একটু শিক্ষকের সাথে আমরা কথা বলতে চাই। এই যে গরমের মধ্যে ক্লাস নিচ্ছেন, অনেকেই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন। আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আমরা আসলে যতটুকু পারছি শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক করছি যে বেশি বেশি পানি পান করার জন্য, ঢিলে ঢালা পোশাক পরার জন্য, তারপরে আরও কিছু করণীয় দিক নির্দেশনা আমরা দিয়েছি। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তারপরেও প্রকৃতির কথা তো আসলে বলা যায় না, তো সেটা তো আমাদের মানতে হবে। অনেকেই বলছেন যে এই গরমে স্কুলটা না খুললে হতো না, আপনাদের কাছে কি মনে হয়? আসলে অনেক দিন বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে তো শিক্ষার্থীদের পড়াশোনার একটা ঘাটতি হচ্ছে। তো আমি মনে করি খোলাটা আমি প্রেফার করি। তবে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে সময়টা একটু পরিবর্তন করা হয়েছে। তো এটার জন্য আমার মনে হয় খুব বেশি খারাপ। এক শিফটে কতক্ষণ চলবে আপনাদের? এক শিফটে আমাদের 8টা থেকে 11:30 পর্যন্ত। আমরা একজন খুবই ছোট ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তোমরা যে স্কুলে এসেছো, বাসা থেকে এখানে এসেছো, এখানে এসে গরম লাগছে কিনা, কি মনে হচ্ছে? ঠান্ডা লাগছে না, গরম লাগছে না। বাসা থাকতে কি ভালো লাগে? জি না। স্কুলে কি মনে হয়? ভালো লাগে। আসলে শিক্ষার্থীরা যে খুব বেশি অস্বস্তি বোধ করছে এমনটা আমরা শুনিনি, কারণ দীর্ঘদিন তারা বাসায় ছিল, এবং অনেকেই বলছেন যে বাসায় থাকার কারণে তারা যে পড়াশোনায় সবসময় করেছেন এমন নয়, অনেকেই ডিভাইসের প্রতিও অনেকটা আসক্তিও বেড়ে গিয়েছিল। আর নতুন যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসটি শেষ করতে 185 দিন স্কুল খোলা রাখার একটা টার্গেট থাকে। অর্থাৎ 185 দিন যদি স্কুল খোলা না রাখা যায় তাহলে সিলেবাসটা আসলে শেষ করা কঠিন হয়ে যায়। সেই কারণেই
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গরমে স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুলটা খোলার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি শনিবারের যে সাপ্তাহিক ছুটি বন্ধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেটি নিয়েও যারা গার্ডিয়ান আছে তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে শুক্র শনি যেহেতু বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে, সে কারণে এই শনিবারে অনেককে বের হতে হচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় যে স্কুল খোলার সিদ্ধান্ত আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। অনেকেই আসলে এটিকে সঠিক বলছেন, অনেকেই বলছেন যে আসলে এতে করে স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে যাচ্ছে কিনা। তবে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে এই ধরনের প্রকৃতি যে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি হবে, এমন কোনো সম্ভাবনা আসলে তারাও দেখছে না, আবহাওয়া অফিস থেকেও দেখা যাচ্ছে না। সে কারণে যতটা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুল চালানো যায় ততটাই তারা আসলে পক্ষে মত দিয়েছেন। এবং সেই কারণে আমরা দেখছি যে বিদ্যালয়গুলোতে উপস্থিতিও বেশ ভালো রয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে আমরা তাই দেখেছি। শিক্ষক, শিক্ষার্থী এবং যারা অভিভাবক তারাও চাচ্ছেন যে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে গরমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রমটা আসলে চালিয়ে যাওয়া হোক। চপল, ধন্যবাদ আপনাকে। বৃষ্টির অভাবে ঝিনাইদহে পানির স্তর 30 থেকে 35 ফুট নেমে গেছে। এর ফলে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ, দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। পানির অভাবে ব্যাহত হচ্ছে পাট, ধান সহ অন্যান্য ফসলের চাষাবাদ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈশাখের তাপদাহে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ, নষ্ট হচ্ছে বোরো ধান সহ ফসলের ক্ষেত। বৃষ্টির অভাবে পানির স্তর নেমে যাওয়াতেই পানি উঠছে না শ্যালো মেশিন, পাম্প ও নলকূপে। সেচ পাম্পগুলো 8 থেকে 10 ফিট গর্ত করে নিচে নামিয়েও মিলছে না পানি। ফসল হানির দুশ্চিন্তায় উদ্বিগ্ন চাষিরা। খরার জন্য ধান সব মরে যাচ্ছে, শুকায় যাচ্ছে, ফোলা ধান, ফোলামুখী সব শুকায় যাচ্ছে। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না। সারা মাঠে এরকম অবস্থা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে যা গেছে আরো যেটুকু আছে এটুকু চলে যাবে। শুধু ফসলই নয়, পানির অভাবে বিপর্যস্ত জনজীবন। সংকট দেখা দিয়েছে খাওয়ার পানিরও। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। মানে আমাদের গোসল করতে সমস্যা হয়, তারপরে খাবার দাবার করতে সমস্যা হয়, মানে সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয়, কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না। পানির সমস্যার জন্য গরু, বাছুর, ছাগল, ভেড়া, মানুষজন পানি খাতেই পাইতেছে না। দূরিতে পানি নিয়ে এসে খাচ্ছি, তাও তো পানি থুলি গরম হয়ে যাচ্ছে। কষ্টে আছি খুব। পানি সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, পানির স্তর 35 থেকে 40 ফিট নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। সাধারণত 22 থেকে 24 ফিট নিচে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠা সম্ভব নয়। এমনকি সেচ প্রকল্প, বাসাবাড়ি মোটর থেকেও পানি উঠানো সম্ভব নয়। ঝিনাইদহ জেলায় 6 জেলাতে এই সমস্যা দেখা দিয়ে গেছে। তার মধ্যে শোলক উপজেলায় সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। প্রচন্ড তাপদাহের কারণেই পানির সংকট। তবে বৃষ্টি হলেই সংকট কেটে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এদিকে প্রখর খরতাপে এবার ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। বাগানগুলোতে সেচ ও নানা ধরনের বালাইনাশক স্প্রে করেও ফলের গুটি ধরে রাখতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি মোকাবেলায় মৌসুমি ফলের বাগানগুলোতে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। তীব্র তাপদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। পানি শূন্যতায় ঝরে পড়ছে জনপ্রিয় রসালো এই ফল দুটি। বাগানগুলোতে দিনরাত পানি দিয়েও ফলের গুটি পড়া ঠেকাতে পারছেন না কৃষকরা। এই ওদের তাপ কারণে মুকুল সব ঝরে গেছে, কুশি চলে যাচ্ছে, মরিচের কুশি চলছে, আমেরও কুশি চলছে। এবার ফল বেশি নাই। আমের ফলন, লিচুর ফলন নাই কইলেও চলে। আমাদের মুকুল ভালো ছিল, কিন্তু যে তাপ দেওয়া চলতেছে এর কারণে আমাদের একটু গুটিটা আটকে গেছে কম। ব্যবসায়ীরা বলছেন, আম লিচুর মুকুল দেখে চড়া দামে বাগান কিনে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ায় কোনোভাবেই সুস্বাদু এই ফল দুটির গুটি ধরে রাখতে পারছেন না তারা। পরে বিছনা লাগছে, পরে আমি প্রায় 14 লাখ টাকা কুমিল্লা থেকে নিয়ে আসলাম আড়ত থেকে। এখন ওদের টাকাতে পরিশোধ দিব এর মতো কোনো বুদ্ধি নেই। প্রতিদিন পানিতে এক বাগানের চাইতে 5 থেকে 7 টাকা প্রতিদিন খরচ হয়। তো পানিতে আমাদের ধ্বংস, এই পানি না হলে আমরা মরে যাবো। এবার ঠাকুরগাঁয়ে 3200 হেক্টর জমিতে আম এবং 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে 44,000 মেট্রিক টন আম এবং 2000 মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উঠান বৈঠক, দলীয় সভা
ব্যক্তিগত যোগাযোগ এবং কৃষক প্রশিক্ষণ, এই সবগুলো টুলস ব্যবহার করছি এবং আমরা কৃষকদেরকে তারা যেন নিয়মিত সেচ প্রদান করে সে বিষয়ে পরামর্শ প্রদানের কাজ চলমান রেখেছি। ঠাকুরগাঁয়ে গোলাপি, চায়না 3, বেদেনা জাতের লিচু এবং আম্রপালি, সূর্যপুরী, গোপালভোগ ও ল্যাংড়া জাতের এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ সহ 6 দেশে আরো 1 লাখ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির ভোক্তা, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় 99,150 টন পেঁয়াজ রপ্তানি করতে পারবে ভারত। আগের বছরের তুলনায় 2023-24 সালে তুলনামূলক কম শস্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বর্ধিত চাহিদার পটভূমিতে পেঁয়াজ রপ্তানির এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলে গত বছরের 8 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। তবে গত মার্চে বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছিল দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, উল্লেখিত 6 দেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি নিয়ন্ত্রণ করবে ভারতের ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রামে ভোর 6টা থেকে শুরু হয়েছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। শনিবার গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় বলা হয়, আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার কোনো বাসও এসব এলাকায় ঢুকতে পারবে না। 4 দফা দাবিতে রয়েছে, চুয়েটের শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা গ্রহণ, ক্ষতিপূরণ ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার। এছাড়া চুয়েট শিক্ষার্থী বহনকারী মোটরসাইকেলটি নিবন্ধিত ছিল কিনা, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, 3 জন মোটরসাইকেলে ওঠার ক্ষেত্রে আইনের লঙ্ঘন হয়েছে কিনা এবং তারা মাদকাসক্ত ছিল কিনা, এসব বিষয় তদন্ত কমিটিতে গঠন করারও দাবি জানানো হয়। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। রাস্তায় নেমে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের 71তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিবের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ ছিল না। জাতীয় পার্টি কেন নির্বাচন করছে তা ওই দলটিকে পরিষ্কার করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে ষড়যন্ত্র বন্ধ করে রাজনীতিতে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচনা করেন জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্থিতিশীল পরিস্থিতিতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। ষষ্ঠ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। গরমের মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা। এই 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 28 জন, মেম্বার পদে 225 জন, সংরক্ষিত মহিলা পদে 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রিজাইডিং কর্মকর্তার পাশাপাশি 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে দীর্ঘ 13 বছর পর ওই 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসাবে নিচ্ছে স্বাগতিক দল। যদিও ফর্মটা ভালো যাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিদের। সর্বশেষ সিরিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 হোয়াইট ওয়াশ হয় টাইগ্রেসরা।
এর আগে গত জুলাইয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলতে ঢাকায় আসে ভারত। সেখানে একটিতে জয়ের অভিজ্ঞতা আছে লাল সবুজ দলের প্রতিনিধিদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল 4টায় শুরু হবে ম্যাচটি। লাহোরে পঞ্চম টি-20তে নিউজিল্যান্ডকে 9 রানে হারিয়ে 2-2 সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজমের 50তে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। 44 বলে 69 রান করেন বাবর। এরপর ফখর জামানের 43 রানের ইনিংসে 5 উইকেটে 178 রান তোলে দলটি। জবাবে 33 বলে 52 রান করে কিউইদের দারুণ সূচনা এনে দেন টিম সেইফার্ট। শেষ দিকে 26 বলে 38 রান করে দলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন জস ক্লার্কসন। কিন্তু বাকি ব্যাটসম্যানরা সঙ্গ দিতে না পারায় 19 ওভার 2 বলে 169 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। 4 উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।